দ্রব্যমূল্য নিয়ে আন্দোলন করছে। এখানে একটা চুক্তি হলো আমেরিকার সাথে, সেটা নিয়ে তারা কথা বলছে। ভারতের সাথে তারা ভারত, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লির সাথে শেখ হাসিনা সরকার বা বিগত সরকার যতগুলো চুক্তি করেছে সে চুক্তি নিয়ে তারা কোনো কথা বলেছে এখন পর্যন্ত? সংসদেও সে বিষয় নিয়ে সংসদে কথা বলেছে না। তাহলে আসলে বিএনপির সাথে তাদের আসলে লাগালাগির জায়গাটা কোথায়? আজ 4 আগস্ট, আর মাত্র একদিন পর পূর্ণ হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের 2 বছর। এই সময়ের মধ্যে কি বদলেছে? যে বৈষম্যের বিরুদ্ধে 2 বছর আগে মানুষ রাজপথে নেমে এসেছিল, সেই বৈষম্য কি আজ কমেছে? সাধারণ মানুষের প্রশ্ন এটি। রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে সেই কথাও মানুষ জানতে চায়। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখানো হয়েছিল, সেই স্বপ্নই বা কতটা বাস্তব হলো অথবা কতটা অপূর্ণ, সেই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব আমাদের নতুন বাংলাদেশের আয়োজনে। দর্শক, আপনারা যারা দেখছেন, আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি এবং আলোচনার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। আমার ডান দিক থেকে পরিচয় করিয়ে দিতে চাই। আছেন ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ। তার পরপরই আছেন ফেরদৌস আহমেদ উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা এবং সিপিবি নেতা। আর একই সঙ্গে আমরা বলতে চাই যে আমরা আসলে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো রাজনীতিক কেন্দ্র করে হয়। আজকে সারাদিন রাজনীতিতে কি ঘটে গেল তা নিশ্চয়ই আপনাদের অজানা নয়। একটু অতিথিদের কাছে যাই। ফারুক হাসান, আপনাকে দিয়ে শুরু করি। এক ঐক্যের মধ্যে দিয়ে বাংলাদেশের পট পরিবর্তন হয়েছিল আজ থেকে 2 বছর আগে, এবং ঠিক যদি বলি আজকের এই দিনে কি ঘটনা ঘটেছিল নিশ্চয়ই আপনার মনে আছে। 4 তারিখ এই রাতে 2 বছর আগে আপনি কোথায় ছিলেন, কেমন পরিস্থিতিতে ছিলেন, সেই কথা শুনে তারপর আজকের রাজনীতিতে আমরা ফিরব। ধন্যবাদ আপনাকে। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর দেখতে দেখতেই চলে গেল। আর রাত পোহালেই এক ঐতিহাসিক যে বিজয় 5ই আগস্ট, সেটি আমরা দেখতে পাবো আগামীকাল ইনশাআল্লাহ। তো 2024 সালের যে জুলাই গণঅভ্যুত্থান বা 36 দিনের যে জুলাই গণঅভ্যুত্থান, সেই জুলাই গণঅভ্যুত্থানের 3 তারিখ যেটা গতকাল, সেই 3 তারিখ ছিল কিন্তু 1 দফার ঘোষণা, এবং এই 1 দফার ঘোষণা আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই দিয়েছিলাম। এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রায় বলতে পারেন 1.5 মাসের মতোই আমরা, 1.5 মাস না, আপনার প্রায় 30-31 দিনের মতোই আমরা মানে বাইরে ছিলাম। বিশেষ করে আমি বাসায় থাকতে পারি নাই। আমার ঢাকার যে বিজয় সরণির বাসা বা তেজগাঁয়ে, ওই বাসাতে 3 বার পুলিশ গিয়েছে আমার খোঁজে। সুতরাং আমরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকতাম রাতের বেলা, আর দিনের বেলা যে যেখানে পারতাম আন্দোলনে জয়েন করতাম, এবং আমাদের সমন্বয়কদের সাথে আমরা রেগুলার কন্ট্যাক্ট করা, তাদেরকে গাইড করা, এবং তারা যে কর্মসূচিগুলো ঘোষণা দিচ্ছে সব কিছুই আর কি একটা সমন্বয়ের কাজটা করা। এটা মূলত গণ অধিকার পরিষদ ওই সময় করেছে। বিশেষ করে ধরেন আজকে যারা ছাত্র নেতা থেকে আজকে জাতীয় নেতায় পরিণত হয়েছে, এরা তো শুধুমাত্র ধরেন যে আপনার ওয়ান কাইন্ড অফ ব্যানারে থেকে এরা ঘোষণাটা দিয়েছে, কিন্তু পিছনের যত মেকানিজম এগুলো কিন্তু সব আমরা করেছি। এই যে ধরেন বিএনপির সাথে যোগাযোগ করা, জামাতের সাথে যোগাযোগ করা, অপরাপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে এদের সাথে যোগাযোগ করা, এই পুরো কাজটা কিন্তু গণ অধিকার পরিষদ করেছে। এবং এই যে নাহিদ, আসিফ, ওই যে 4 তারিখ রাতের কথা বলতে চাই, আপনি ঠিক এখন 4 তারিখে যেখানে বসে আছেন, 4 তারিখ রাতে আমি ছিলাম মোহাম্মদপুর তাজমহল রোডের একটা বাসায়। আমাদের এক সহকর্মী, তার বাসায় রাতে ছিলাম আমরা। কি তখন আপনাদের মাথায় কাজ করছিল? আগামীকাল আসলে 4 তারিখ রাতে, যেহেতু 5 তারিখে আমাদের ওই যে মানে ঢাকা যে রোড মার্চ টু ঢাকা, মানে পরশুদিন নয় আগামীকালকেই এই ঘোষণাটা নিয়ে আমরা আসলে কি বলবো, মানে খুব টেনশনে ছিলাম যে আগামীকাল যেহেতু আমাদের চূড়ান্ত ঘোষণা, ডেডলাইন, আসলে আগামীকালকের এই কর্মসূচি যদি আমাদের বাস্তবায়ন না হয় তাহলে আমরা আসলে মানে কেউ বাঁচবো না। হয়তো কাউকে ক্রস ফায়ার দেবে, কাউকে গুম করা হবে, নানাভাবে মানে একটা আমরা মানে এই আতঙ্কে মানে সারা রাত আমরা ঘুমাতে পারি নাই। বিশেষ করে আমি, অন্যান্য আমাদের নেতাকর্মী যারা আছে এবং আমাদের যারা ওই সমন্বয়ক ছিল, এদের সাথে অন্যদের বাটন ফোনে যোগাযোগ করার চেষ্টা করতাম। কারণ আমাদের প্রত্যেকে, আমার মোবাইল ফোন কিন্তু একবারে মোটামুটি প্রায় 15-20 দিন টোটালি অফ, এবং সুইচ বন্ধ করে এই ফোনগুলো কিন্তু আমি আরেক জনের বাসায় রেখে দিয়েছিলাম। কারণ আমাদের ফোনের নাম্বারগুলো ট্র্যাক করা সবসময় গোয়েন্দা বাহিনীর হাতে, কারণ এই ফোন থাকলে ইজিলি আমাদের তারা ধরে ফেলত। এই জন্য ওই বাটন ফোনে আরেকজনের বাটন ফোন, তাও আবার আমাদের না, ওই ফোনে আমরা টুকটাক যোগাযোগ করার চেষ্টা করতাম, মানে মুভমেন্টের বিষয়ে গাইডলাইন যতটুকু পারা যায় আর কি, SMS এর মাধ্যমে। তো তারপর আগামীকালকে যেহেতু একবারে আমাদের ডেডলাইন, এই কর্মসূচি বাস্তবায়ন হবে কিনা খুব টেনশনে ছিলাম। সকালবেলায় আমরা ফজরের নামাজ পড়েই আমরা যখন মানে বের হব, কোন দিকে যাব, মানে এরকম সকালেই দেখলাম যে প্রচুর বৃষ্টি হয়েছিল সকালবেলা। বৃষ্টিটা দেখে মানে আরো এক প্রকারের মানে কান্না চলে আসছে, কারণ বৃষ্টি মানুষ বের হবে কেমনি,
বৃষ্টি বোধ হয় প্রায় 10টা 11টা এরকম টাইম পর্যন্ত চলছে। হ্যাঁ, আমাদের মোহাম্মদপুর এই তেজগাঁ গণভবন এই এলাকায়। তো আমরা খুব টেনশনে ছিলাম। তারপরে যাই হোক যোগাযোগ করছি। এই মনে করেন যে সূর্য ওঠার সাথে সাথেই আমরা বিভিন্ন জায়গা থেকে SMS আসতেছে যে মানুষ ভাই স্রোতের মতো ঢাকার দিকে ঢুকতেছে। তো ওই সময় আসলে মনে হলো যখন ধরেন যে 9টা 10টা 11টা এই টাইমে আর কি, এই টাইমটাতে আমরা উত্তরার দিকে খোঁজ নিচ্ছি, আমরা এইদিকে যাত্রাবাড়ির দিকে খোঁজ নিচ্ছি, গাবতলীর দিকে খোঁজ নিচ্ছি, মানুষ প্রচুর ঢুকতেছে। কয় ভাই মানে অকল্পনীয়, আল্লাহর ফেরেশতা নামাইছে কিনা আমরা জানি না, মানে এরকম একটা অবস্থা। এইভাবেই তারপরে তো মানে বেলা 11টা 11:30 দিকেই তো আমরা তারপর মানে মোটামুটি জেনে গেলাম যে ঘটনা ঘটে গেছে আর কি। জি, এই ধন্যবাদ আর কি অবস্থা। ফেরদৌস আহমেদ উজ্জ্বল, একটু আপনার কাছে আসি। আপনার সহ আলোচক বললেন ফারুক হাসান যে কিভাবে করে 24-এর সেই রাত তারা পার করেছে এবং 25-এর যেই মুহূর্তে তারা বুঝতে পেরেছেন যে বিজয় সন্নিকটে, সেই মুহূর্তের কথাও তারা বললেন। কিন্তু আজকে আমরা দেখছি যে 24-এর আসলে 2 বছর পার হতে না হতেই যেই মানুষ, ছাত্র, গণমানুষ, রাজনীতিবিদ সবাই যারা একত্রিত হয়েছিলেন, সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি আমি বলি, 2 রাজনৈতিক পক্ষের মধ্যে এখন আসলে আমরা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। আজকে গতকালকে দেশের সারা জায়গায়, অর্থাৎ মূল বিদ্যাপীঠ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সংঘর্ষ উত্তেজনা আমরা দেখতে পেলাম। আমরা আসলে 24 থেকে যা চেয়েছিলাম তাকে আদৌ পেলাম কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার সহ আলোচক তার আলোচনা উত্থাপন করলেন। আমি আসলে একটু ভিন্ন জায়গা থেকে আসলে আলোচনাটা শুরু করতে চাই। সেটা হলো যে 5 আগস্ট একটা বিশেষ একটা ঘটনা, একটা আন্দোলনের কেন্দ্রবিন্দু বা বলা যায় যে মানে এন্ড লাইন। কিন্তু আসলে এই আন্দোলনটাকে বা এই পরিস্থিতিটাকে তৈরি করার জন্য কিন্তু আসলে ভাই যেমন বললেন যে 1-1.5 মাস সময়, হ্যাঁ 1-1.5 মাস সময় ধরে আন্দোলন হয়েছে। সেটা ঢাকা কেন্দ্রিক আন্দোলন বা সেটা আন্দোলনটা হয়তো বেগবান হয়েছে, কিন্তু সেই আন্দোলনের যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড কিন্তু আসলে দীর্ঘ সময় ধরে আসলে কিন্তু তৈরি হয়েছে। যেমন আমাদের দেশের এই আলোচনাগুলো কখনোই আমাদের সামনে আসে না। আন্দোলনের একটা বিষয়ে ছাত্ররা নিয়ে আসলো বৈষম্য, হ্যাঁ, কোটা সংস্কার বা এই জায়গাটা। এর আগেও কিন্তু আমাদের দেশে এই আওয়ামী সরকারের বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন হয়েছে মজুরি প্রশ্নে, আপনার এই চা শ্রমিকদের আন্দোলন হয়েছে, আপনার কৃষকের আন্দোলন হয়েছে, তারা ফসলের ন্যায্য মজুরি পাচ্ছে না। নিরাপদ সড়ক আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে। এই যে আন্দোলনগুলো দেখেন, এক একটা শ্রেণী পেশার মানুষের আন্দোলন কিন্তু দীর্ঘ সময় ধরে হয়ে আসছে এবং সেই আন্দোলন দানা বেঁধে একটা বিস্ফোরণ আসলে ঘটেছে। তার মানে একজন শ্রমিকের একটা দাবি ছিল, একজন কৃষকের দাবি ছিল, একজন ছাত্রের দাবি ছিল। বাংলাদেশে বর্তমান সময়ে 4 কোটি বেকার, আপনারা জানেন। তার মানে তাদের কর্মসংস্থানের ইস্যু ছিল। অতএব এই যে একটা গণ আন্দোলন, গণবিস্ফোরণ, একটা গগনবিদারী একটা চিৎকার সারা দেশে আমরা শুনতে পেলাম, সেটা কিন্তু নির্দিষ্ট কোনো দল, একক কোনো গোষ্ঠী বা শুধুমাত্র ছাত্ররা, সেই জায়গায় কিন্তু এটা আসলে হয় নাই। বাংলাদেশের সর্বস্তরের জনগণ যদি না চাইতো তাহলে কিন্তু একটা 5 আগস্ট আসলে তৈরি হতো না। কিন্তু যেটা হলো অত্যন্ত পরিতাপের বিষয়, এটা আমি এর আগেও একটা আলোচনায় বলেছি যে এই আন্দোলনের প্রধানতম স্টেক হলো বাংলাদেশের জনগণ, দল মত নির্বিশেষে। এখানে সকল দলের মতের চিন্তার মানুষ অংশগ্রহণ করেছে। কিন্তু যখন এই আন্দোলনের আপনার অ্যাচিভমেন্টের জায়গা আসে, স্টেক নেওয়ার প্রসঙ্গটা আসে, তখন কিন্তু কতিপয় ব্যক্তি, কতিপয় মানুষ বা নির্দিষ্ট দল বা যেটা হলো বিভিন্ন সময় দুঃখিত এই আলোচনাগুলো আসছে যে এটার মূল ব্যক্তিকে, হ্যাঁ, মেটিকুলাস ডিজাইন বা নানান আলোচনায় কিন্তু আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, যেটা খুবই পরিতাপের বিষয়। এবং যেহেতু এটাকে খণ্ডিত মানুষের স্টেক হিসেবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে, অধিকাংশ মানুষের দাবির যে জায়গা, প্রাপ্তির যে জায়গা, সেই জায়গায় তো আসলে কোনো মনোযোগ নাই। এবং যার পরিণতিতে বর্তমান সময়ে দেখেন যে আসলে দ্বন্দ্বটা হয়েছে ক্ষমতার দ্বন্দ্ব। এটা হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা, এবং বিগত দিনেও বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা ছিল, কিন্তু সেই অস্থিরতার কারণগুলো আসলে অনুসন্ধান করা কিন্তু খুবই জরুরি আর কি। যে আমরা এক একটা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে সেখানে এই ছাত্র সংসদের মানে আড়ালে আবডালে বা তাদের ছত্রছায়ায় এই যে সন্ত্রাস হচ্ছে। আছে বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা আপনি দেখেন, হ্যাঁ, বা অন্যান্য জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুবই নিন্দনীয় একটা ব্যাপার আর কি।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকতে হবে। বিশ্ববিদ্যালয় শুধু নির্দিষ্ট কোনো দলের সংগঠনের জায়গা নয়, ঠিক আছে? একইভাবে যেটা আমি বলার চেষ্টা করলাম যে আগস্ট আন্দোলনের যে মূল যে স্রোতধারা আসলে যে জায়গায় মেশার কথা ছিল, যে বাংলাদেশের ধরেন এই মুহূর্তে 4 কোটি বেকার, তো বর্তমান সরকার কতটা কর্মসংস্থান করতে পারছে এবং সেটা নিয়ে কি আলোচনা, জাতীয় সম্পদের বিষয়ে কি আলোচনা, এখানে মার্কিনীদের একটা দেশ বিরোধী একটা চুক্তি হলো, বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে কোনো আলোচনা, সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু আসলে আমরা যেতে পারছি না। আমরা সেই ক্ষমতার যে চেক অ্যান্ড ব্যালেন্স কে কতটা প্রদর্শন করবে সেই জায়গাটা কিন্তু আসলে আটকে যাচ্ছে আর কি। কিন্তু আগস্ট বা এই জুলাই আন্দোলনের আসলে যে প্রাপ্তির জায়গাটা যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। আবারও ফিরবো আপনার কাছে ফেরদৌস আহমেদ উজ্জ্বল। ফারুক হাসান, যে কথা আসলে আপনার সহ আলোচক এতক্ষণ ধরে বলল যে প্রাপ্তির জায়গাটা নিয়ে এখন একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, এত দ্রুত এই বিভেদ, মূল কারণ আসলে কি? ধন্যবাদ। না, ওনার কথার সাথে অনেকটাই আমি একমত। আসলে দেখেন, এই গণঅভ্যুত্থানে কিন্তু দুটো ফেজ বা দুটো স্তর আপনি বলতে পারেন। প্রথম ফেজটা হচ্ছে স্বৈরাচারকে হটানো। তো এই প্রথম ফেজে আন্দোলনের সময় চাওয়া পাওয়া, প্রাপ্তি, প্রত্যাশা, এই বিষয়গুলো ছিল না। কেন এই আন্দোলনে যেটা বলা হলো, যেখানে ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, রাজনৈতিক দল, দিনমজুর সবাই অংশগ্রহণ করে, এখানে একক কারো ক্রেডিট মালিকানা দাবি করার তো কোনো সুযোগ নেই। তো সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে প্রথম ফেজটা কিন্তু আমরা পার করেছি, মানে স্বৈরাচারের পতন হলো। পতনের পরের ফেজটা কি? পরের ফেজটা হচ্ছে রিবিল্ড, পুনরায় বিনির্মাণ করা, সংস্কার করা, যেটাই বলেন না কেন আপনি। এই পুনরায় সংস্কার বা রিবিল্ডের জায়গায় গিয়ে তখন কিন্তু চাওয়া পাওয়া, প্রাপ্তি, প্রত্যাশা, এই বিষয়গুলো চলে আসলো। তো যেখানেই প্রত্যাশা, প্রাপ্তি, চাওয়া পাওয়া, সেখানেই কিন্তু বিভেদ, বিভাজন থাকবে। এটা দেখেন ভাই, যেটা বললেন যে বিগত 17 বছর কিন্তু আন্দোলন হয়েছে, কৃষকরা আন্দোলন করেছে, শ্রমিকরা করেছে, ওই চা শ্রমিকরা করেছে না? তাহলে ওই আন্দোলনগুলোতে কেন এরকম বিভেদ হয় নাই? মানে আন্দোলন পরবর্তী সময় বিকজ অফ ওই আন্দোলনগুলো সফল হয় নাই। বিশেষ করে আপনি যদি বলেন 28 অক্টোবর লাস্ট যে আন্দোলনটা হলো, বিএনপির ডাকে মোটামুটি সবগুলো রাজনৈতিক দল কিন্তু আমরা মাঠে ছিলাম। সবচেয়ে বড় আন্দোলন কিন্তু এই গণঅভ্যুত্থানের আগে সেটাই ছিল। ওই আন্দোলন যদি সফল হইতো, ওই আন্দোলনের পরেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হতো। যেহেতু ওটা সফল হয় নাই, এই জন্য ওই আন্দোলনের দায় কিংবা দায়িত্ব আমরা কেউ নিতে চাই না, কথাও বলতে চাই না। এবার আসেন, এই যে পরের ফেজে এসে আমরা যে একটা ধরেন যে এই প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে ভাগবাটোয়ারা, এটা নিয়ে ধরেন যে এই যে এত অরাজকতা, কথা, মারামারি, হানাহানি সবকিছু শুরু হয়েছে, এটার দায়টা আসলে কার বেশি? এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এটা থাকবে, এটা হবে, এটা স্বাভাবিক। প্রত্যেকটা গণঅভ্যুত্থান বা গণবিপ্লবের পরে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে প্রত্যেকটা দেশেই। বাংলাদেশে এখন এটা দায় কার? এই দায়টা নিতে হবে সবচাইতে বেশি যারা এই গণঅভ্যুত্থানের সবচাইতে বড় অংশীজন দাবি করে, যেমন ওই যে আপনার সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বা তাদের থেকে যারা তৈরি হয়ে আজকে জাতীয় নাগরিক পার্টি করেছে। এমন ধরেন যে নাহিদ, আসিফ বা ওই মাহফুজ আলম, এরা তো ওই সময় সরকারে অন্তর্ভুক্ত হলেন। আমরা কিন্তু তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে তোমরা হয় পুরোপুরি তোমাদের সরকার বানাও, মানে এই গণঅভ্যুত্থানের অংশীজনদের সরকার, বিপ্লবী সরকার, বা যে নামই দাও, কিন্তু তাদের তো সেই অভিজ্ঞতা ছিল না। অথবা না, অভিজ্ঞতা হয়ে যেত। মানে অভিজ্ঞতা কি? আপনি তো শূন্য থেকে শুরু করতেছেন। আপনি যখন জিরো থেকে স্টার্ট করবেন তখন অভিজ্ঞতা প্রয়োজন। দেশ চালানো তো আসলে জিরো থেকে স্টার্ট করা মানে আপনি তো নতুন করে সবকিছু, আপনি নতুন সংবিধান বানাবেন, নতুন আইন কানুন বানাবেন ইত্যাদি। তো যেহেতু তোমরা এটা পারো নাই, তাহলে তোমাদের উচিত ক্ষমতার অংশীজন না হওয়া। একবারে নতুন একটা ফরম্যাটে সরকার আসুক, তোমরা বাইরে থেকে ওয়াচডগ হিসেবে থাকবা। আজকে যদি তারা ওই সরকারের অংশীদার না হতো, ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সরকার, তাহলে এই ব্যর্থতা ডক্টর ইউনূসের উপর হতো। এবং তিনি যখন জনগণের এই প্রত্যাশা পূরণ করতে পারতেন না, বা ধরেন যে অন্য কিছু করার চেষ্টা করতেন, এরা কিন্তু বাধা দিতেন। কিন্তু আপনি শুধু এনসিপির কথা বললেন, আজকে দেখলাম জামাতের আমিরও বললেন যে জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে এখন। এটা তিনি বলেই আসছেন। নির্বাচনের পরের স্টেপে আমি পরে আসছি, আমি বিগত 2 বছরের কথাই বলছি। তো তখন তারা কিন্তু এই কাজগুলো করে নাই, তারা সরকারে অন্তর্ভুক্ত হলেন। এই যে দেখেন, ভেরি ইন্টারেস্টিং, এই যে কিচেন ক্যাবিনেট ইত্যাদির কথাগুলো শুনছি, এবং তারা এখন এসে বলছে ডিপ স্টেট, কিচেন ক্যাবিনেট, নতুন নতুন অনেক শব্দ, আমাদের উপরে চাপ ছিল ইত্যাদি। এই কথাগুলো কখন বলছে? যখন তাদের ক্ষমতা আর নেই, মানে তারা চেয়ার থেকে চলে আসছে। মানে জুলাই জাদুঘর তৈরি করা হলো না, এখন তারা সরকারকে বলছেন এটা সরকারের ব্যর্থতা। 18 মাস তো তারা ক্ষমতায় ছিলেন, তখন কেন জুলাই জাদুঘর নিয়ে মানে দ্রুত কাজ করা? এগুলো নিয়ে আমাদের প্রশ্ন।
এখন জুলাই জাদুঘর যদি উদ্বোধন না হতো আমরা অবশ্যই বর্তমান সরকারকে দায়ী করতাম, জি। যেহেতু সরকার অলরেডি ঘোষণা দিয়েছে আগামীকাল সেটা উদ্বোধন। সুতরাং এই জায়গাতে আর সরকারকে বলবার কিছু বলার কোনো সুযোগ নেই। জি। এই দায়ভার অবশ্যই তাদের নিতে হবে। এবং এটাও বলা হচ্ছে যে প্রায় 130 কোটি টাকা ওই সময় লুট হয়েছে, মানে এই জুলাই জাদুঘরকে কেন্দ্র করে। তো কারা লুট করেছে, কাদের পকেটে সেই টাকা ঢুকেছে, এগুলো তো বলতে হবে। খতিয়ে দেখা এখন আপনি ধরেন যে আগে বলবেন এক, এখন ক্ষমতা থেকে নামার পরে বলবেন আরেক, এটা তো হতে পারে না। হ্যাঁ, অন্যান্য রাজনৈতিক দলগুলোরও দায় আছে, কিন্তু সবচেয়ে বড় দায়টা কিন্তু তাদের, যারা জনগণের প্রতিনিধি হিসাবে ওই সরকারে অন্তর্ভুক্ত হয়ে জনগণের ফারুক হাসান, আপনি প্রত্যাশা আসলে- তারা জি। কিন্তু খুব একটা পূরণ করতে পারে না। একটা প্রশ্ন রাখি এখানে, আপনি আসলে এই কথাগুলো যখন বলছেন 24-এর অর্থাৎ 2 বছর আগের প্রেক্ষাপট থেকে আলোচনা শুরুতে আপনি বললেন যে 24-এ এই ছাত্র নেতাদের হয়েই বিএনপির সঙ্গে নানা রকম যোগাযোগ করা বা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করার যেই কাজটা সেটা আপনারা করেছেন। এই 2 বছরে কি এমন ঘটলো যে আপনারা আসলে এখন, আপনি আপনার কথাই তো বুঝতে পারছি, মানে আপনার কাছে মনে হচ্ছে যে আদর্শের জায়গা থেকে বিচ্যুতি ঘটেছে, মানে কোন জায়গাটাকে আপনি আসলে সবচেয়ে বড় কারণ হিসেবে বলবেন? ছাত্র নেতা বলেই, সমন্বয়ক বলেই তাদের সঙ্গে আপনাদের? আপনি দেখেন, গণ অভ্যুত্থানের সময় তারা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, জি এবং তাদেরকে সামনে দেওয়াটা এটা কিন্তু আমাদের একটা রাজনৈতিক কৌশল ছিল। জি আমরা যখন বিগত 15-16 বছর আন্দোলন করেছি রাজপথে, আমরা দেখেছি যে রাজনৈতিক ব্যানারে কোনো আন্দোলন নামালে বা কোনো আন্দোলনে ডাক দিলে সেই আন্দোলন সরকার খুব সহজে দমিয়ে ফেলতেন, মানে ওপেন ফায়ার হতো। আমাদের আন্দোলনে এসে মারপিট হতো, মানে গুলি চালানো হতো, আপনি দেখেছেন, মানে এরকম অসংখ্য আন্দোলনে। তো আমরা কৌশলগতভাবে তখন চিন্তা করলাম যে রাজনৈতিক ব্যানারে যদি আমরা এই মুভমেন্টটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি, জি। এটা সরকার খুব সহজে এটাকে ড্যামেজ করে ফেলবে। সেই কৌশলের জায়গা থেকে আমরা একটা অরাজনৈতিক নাম দিয়ে এই ব্যানারটাকে সামনে দিয়েছি এবং ওই ছাত্র নেতাদেরকে আমরা ফ্রন্টে এগিয়ে দিয়েছি। তার মানে এই নয় যে তারাই সর্বেসর্বা। এখন কথা হচ্ছে, ওই সময় তারা তো কোনো রাজনৈতিক দল ছিল না, মানে এই যে সমন্বয় করা, ধরেন যে অন্যান্য দলগুলোর সাথে যোগাযোগ করা, যেমন কালকে একটা কর্মসূচি ঘোষণা করা হলো, জি, এই সেটা বুঝতে কর্মসূচিটা পেরেছি, বাস্তবায়ন কিন্তু কে আমি করবে? বলবার চেষ্টা এখন করছি বৈষম্য যে বিরোধী আন্দোলন তো এমন কি না যে এমন তাদের লাখ লাখ ঘটলো? কোটি আছে। আমি বুঝতে পারছি, আমি প্রশ্ন রেখেছি যে কি এমন ঘটলো যে আপনি 2 বছর আগে আর এখন একই মানুষ, একই ব্যক্তি, একই জায়গা থেকে আপনি আসলে আগের মতন সেই জায়গাটা থেকে আপনি কথা বলতে পারছেন না, সেই ভরসার জায়গা আপনি নেই। কি এমন ঘটলো? সবচেয়ে গুরুত্বপূর্ণ না, কারণ কি ভরসার বলবেন? বিষয় তো মানে এটা না, কথা হচ্ছে যে 2000 মানুষ জীবন দিলেন এই গণঅভ্যুত্থানে নতুন এক বাংলাদেশ দেখার জন্যই তো। তো সেই প্রত্যাশা আকাঙ্ক্ষা যখন পূরণ হয় নাই বা পূরণ করতে পারে নাই, তো এই লায়াবিলিটি, এই দায়ভার তো তাদেরকে নিতে হবে। তারা যখন না, সরকার, আমি একটা স্পেসিফিক প্রশ্ন করেছি, আমি আসবো আপনার কাছে, একটা বিরতি থেকে ফিরি। দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবারও আমন্ত্রণ। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন আপনারা। আলোচনার এই পর্যায়ে একটু বলে রাখতে চাই, আজকে আমরা আলোচনা করছি যে বিষয়ে, আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি 4 আগস্টের সেই দিন এবং আজ। ফেরদৌস আহমেদ উজ্জ্বল, একটু বলবেন যে আজকে দেখলাম নাহিদ ইসলাম বলেছেন সরকার মনে করছে তারা ক্ষমতায় আছে এবং সব তারা দখল করবে। এটা শেখ হাসিনাও মনে করেছিল, পরিণতি আপনারা দেখেছেন। সরকার 5 বছরের জন্য ক্ষমতায় আছে, তার মানে এই না যে 5 বছর পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন। অর্থাৎ এই যে 24 পার করে 2 বছর পেরোতে না পেরোতেই একটা নতুন সরকার, এখনো কথায় কথায় বিক্ষোভ, আবার আন্দোলন, রাজপথে নামা বা সরকারের মেয়াদ, এই সব বিষয়গুলো নিয়ে যখন আসলে আমরা কথা বলি রাজনীতিতে, তখন আসলে কি বার্তা যায়? সাধারণ মানুষ কোথায় যাবে? ধন্যবাদ আপনাকে। আমার একটু আগে আপনি কিছু বিষয়ে আসলে তুলেছিলেন, আমি একটু ওখানে একটু যেতে চাই। জি সেটা হলো যে আগস্টে একটা গণ আন্দোলন হয়েছে, স্বৈরাচার বিরুদ্ধে একটা গণবিস্ফোরণ, এবং একটা সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনটা সংগঠিত হয়েছে। এটা মূলত যারা ওই সময় ছাত্রদের মধ্য থেকে যারা লিড করেছে, যেমন এটা আপনি বারবারই আমার সহ আলোচকরা প্রশ্ন করেছিলেন যে এমন কি ক্ষেত্র হলো আর কি, বা তাদের আদর্শিক চ্যুতিটা হলো। এখন কোশ্চেনটা হলো যে আসলে তারা কি নির্দিষ্ট কোনো আদর্শিক জায়গা থেকে এটাকে, যেমন তারা পরবর্তী সময়ে বিপ্লব বলতে চেয়েছে, এটাকে নানানভাবে উপাধি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা মনে করি না যে এটা কোনো রেভলিউশন। রেভলিউশন যদি হতো তখন কিন্তু ওই প্রশ্নটা আসতো যে, যেমন উনি বললেন বা আপনি করলেন যে বয়স, ঠিক আছে, আপনি জানেন যে কিউবার রেভলিউশন হয়েছে, তখন ফিদেল ক্যাস্ট্রোর বয়স কত ছিল আপনি জানেন? এবং তারা কতজন মিলে মানে তারা রেভলিউশনটা করেছিল? বা চে গুয়েভারা, যাদের টি শার্ট পরে আমরা ঘুরে বেড়াই আর কি, তার বয়স কত ছিল? খুবই কম বয়সে ছিলেন। কিন্তু যেহেতু এটা কোনো রেভলিউশন না, যদি রেভলিউশন হতো পুরা রাষ্ট্র যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার কিন্তু আসলে চেঞ্জ হয়ে যেত। বা সংবিধান প্রশ্নের যে বিতর্কগুলো তারা নিয়ে আসছে, তখন এই বিতর্কগুলো থাকতো আর থাকতোই তো না। তারা আসলে কিন্তু এখানে
চিন্তা করতে নির্দিষ্ট পারেন। কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু আসলে এটা আদর্শিক সিদ্ধান্ত নিয়ে কিন্তু এখানে অবস্থান করে নাই। আমরা যেটা বলার চেষ্টা করছি, এটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গণ আন্দোলন। সেই গণ আন্দোলনের পরিণতিটা হয়েছে এই 5ই আগস্ট, ঠিক আছে? সেটা নিয়ে নানানভাবে নানান আলোচনা হতে পারে এখানে। সেখানে অনেক মানুষের আত্মহত্যা রয়েছে। আমাদের মতো কমিউনিস্ট পার্টির মতো পার্টিরও কিন্তু 4 জন আমাদের কমরেড সেখানে মারা গিয়েছে আর কি, শহীদ হয়েছে। তো তো যেটা হলো বিষয় যে একটা সরকার নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন হয়েছে এবং সরকারের বিরোধী দলের জায়গায় এখানে নাহিদ বা তারা অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু একটা দলের সাথে খুবই ক্লোজ একটা নেগোসিয়েশন করে ক্ষমতার অংশীদার হয়ে তারা কিন্তু এখানে পার্লামেন্টে প্রবেশ করেছে আর কি। তারা যদি মনে করতেন, যেমন জামাত বাংলাদেশের কোন ধরনের রাজনৈতিক শক্তি সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে, বা এটা নিয়ে খুব সুস্পষ্ট আমাদের অবস্থান রয়েছে। 71 প্রশ্নে তার অবস্থান, বাংলাদেশের বিপক্ষে তার অবস্থান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে তার অবস্থান, বাংলাদেশকে তারা চায় নাই। তাহলে এই ধরনের একটা ফোর্সের সাথে যখন এনসিপির মতো একটা দল, যারা এই ধরনের একটা গণ আন্দোলনের মধ্য দিয়ে এখানকার নেতৃত্ব, উনি বললেন যে নাহিদ বা আর যারা যারা আছে, আমি সবার নাম বলতে চাচ্ছি না, তারা যদি কনফিডেন্ট হতো তারা ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো, তারা জামাতের সাথে যেত না। আর আজকে তারা যে আন্দোলনটা করছে, অবশ্যই বাংলাদেশে আন্দোলন হবে, যে কোনো ইস্যুতে আন্দোলন হতে পারে। এই সময় আন্দোলন হচ্ছে, তো জি, এই সময় আন্দোলন হচ্ছে গ্যাস নিয়ে। ঢাকা শহরে গ্যাস নাই। আজকে আমি বাসা থেকে যে দ্রব্যমূল্য আসলাম, নিয়ে আন্দোলন হচ্ছে, সেই মুহূর্তে ইলেকট্রিসিটির আমার দাম নিয়ে বাসায় আন্দোলন। গ্যাস নাই। ধানমন্ডি মোহাম্মদপুর অঞ্চলে গ্যাস দিনের অধিকাংশ সময় থাকে না। জি, সেটা নিয়ে এনসিপি কোনো কথা বলছে? জামাত হয়তো, যে আমি গতকালকে দেখলাম যে তারা একটা কর্মসূচির আলোচনা করছে, দ্রব্যমূল্য নিয়ে আন্দোলন করছে। এখানে একটা চুক্তি হলো আমেরিকার সাথে, সেটা নিয়ে তারা কথা বলছে। ভারতের সাথে তারা, ভারত দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লির সাথে শেখ হাসিনা সরকার বা বিগত সরকার যতগুলো চুক্তি করেছে, জি, সে চুক্তি নিয়ে তারা কোনো কথা বলেছে এখন পর্যন্ত? সংসদেও সে বিষয় নিয়ে কথা সংসদে কথা বলেছে না। তাহলে আসলে বিএনপির সাথে তাদের আসলে লাগালাগির জায়গাটা কোথায়? বা 6 মাসের মধ্যে অবশ্যই বিএনপির যে কোনো ধরনের, আমি বিএনপি করি না, আমি কমিউনিস্ট পার্টি করি, তারা যে কোনো জনবিরোধী কোনো উদ্যোগ নিলে অবশ্যই এদেশে বামপন্থীরা সেটা কোনোভাবে, আমাদের মতো পার্টি কোনোভাবে একটা ক্ষমতার ভাগী হওয়ার জন্য আমরা কখনো অবস্থান নেই। বিগত 17 বছর, যেমন আমাদেরকে অনেকে বলে আওয়ামী লীগের দর্শক, 17 বছর কি আমরা আওয়ামী লীগের পার্ট ছিলাম? আওয়ামী লীগের মন্ত্রী পরিষদে ছিলাম? কমিউনিস্ট পার্টির নেতারা কি সংসদে গেছে? আমরা 90-এর আগে আমাদের আওয়ামী লীগের সাথে এই যে রাজনৈতিক মানে ক্ষমতার যে সেটা কিন্তু আমরা ত্যাগ করি। জি, তাহলে দ্বন্দ্বটা আসলে কোথায়? দ্বন্দ্বটা হলো এটা, ধরেন আসলে আমার যেটা মনে হয় যে আসলে এনসিপি জামাত তারা তো আসলে ভেবেই নিয়েছিল যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে। যেটা হলো যে আপনি যদি তলানিতে না তাকান, পাতিলের তলায় কিন্তু আপনার দেখতে হবে যে আসলে খাবারটা তো আপনার তলা থেকে আসলে শুরু হয় আর কি। আপনি আমার নিজের এলাকা দিয়ে বলি, জি, ধরেন ওইখানে এনসিপি নামে কোনো সংগঠন তো ছিল না, কিন্তু সেখানে একজন ছেলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে আগস্টে আন্দোলনে মারা যায়, শহীদ হয়। তার বাড়ি যেহেতু ওই এলাকায়, দেখা গেছে ওইখানে এনসিপির লিডারশিপ হয়েছে সেই ফ্যামিলিকে কেন্দ্র করে, এবং বিএনপি থেকে বের হয়ে যে কিছু মানুষজন এনসিপির হয়েছে, তারা তো ওইখানে এই আন্দোলনের স্টেক ছিল না, আন্দোলনে কিন্তু এরা ছিল না। এখন আপনি আপনার শক্তি সামর্থ্য দিয়ে তো আলোচনা করবেন, যেমন উনি ভিপি নূরের দল করেন। আসবো আবার আপনার কাছে, হ্যাঁ। একটু আপনার সহ আলোচকের কাছে। এটা হলো বিষয় যে তাদের বেসিক্যালি তারা আসলে ক্ষমতায় চলে গেছে, এই ধরনের একটা কনফিডেন্স ছিল, কিন্তু এখন তো আসলে ক্ষমতার প্রোটোকল পাচ্ছে না। আসলে তাহলে তারা যখন যে একটা জেলায় যে আপনি দেশের প্রধানমন্ত্রীকে গালিগালাজ করবেন, করবেন, তারা যখন প্রোটেস্টের মুখে পড়তেছে, আসলে তখন তো তাদের আশঙ্কার জায়গাটা আসলে তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাকে ফারহান। তাহলে এই যে জুলাই নিয়ে আসলে যখন আমরা কথা বলেছি, 24-এর পরে এখন কি জুলাই আসলে, মানে জুলাইকেও এক ধরনের কুক্ষিগত করবার চেষ্টা চলছে কিনা? কোনো নির্দিষ্ট মানুষ আসলে জুলাইকে নিয়ে, মানে কোন নির্দিষ্ট দল বা সংগঠন জুলাইকে নিজেদের করতে চায় কিনা, রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, এখানে একটা খুব সূক্ষ্ম প্রবণতা আমরা লক্ষ্য করছি। যেমন ধরেন 71-এর পরেও কিন্তু 71-কে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের যারা ডানে বামে ছিলেন অনেকেই, এবং 71-এর চেতনাকে তারা তাদের নিজস্ব সম্পত্তি বানিয়েছিল। তারা মনে করেছিল 71 আমাদের পৈতৃক সম্পত্তির মতো করেছে।
বাট তারা কিন্তু সেটা সাস্টেইন করতে পারে নাই। এখন আপনি এই যে যারা ৭১-এর চেতনাকে কুক্ষিগত করে ওই সময় নানাভাবে লাভবান হয়েছে বা নানাভাবে ধরেন যে ওটাকে নিজেদের হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তাদের কারণে আপনি ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে কোনোভাবে কালিমালিপ্ত করতে পারেন না, ঠিক। কটাক্ষ করতে পারেন না, একদম তাই। কোনো সুযোগ নেই। ঠিক একইভাবে ২৪ তো আমাদের একটা মহান অর্জন, ২৪-এ ২,০০০ মানুষ জীবন দিয়েছে, গণমানুষের হ্যাঁ গণমানুষের আন্দোলন। এখন এই যে আমরা বারবার বলছি কাদের, যারা এই ২৪-কে ধরেন যে ব্যবসায়ের হাতিয়ার হিসাবে নিজেরা লাভবান হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু এখানে দেখবেন যে কোনো গ্রুপ গোষ্ঠী খুব সূক্ষ্মভাবে মানে তাদেরকে ইন্ডিকেট করে পুরো জুলাই গণঅভ্যুত্থানকে মানে টার্গেট করে তারা কটাক্ষ করার চেষ্টা করে। এটা তো কোনোভাবেই বরদাস্ত করার মতো না, এটা কোনোভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না। আমাদের কথা ক্লিয়ার, জুলাইয়ের জায়গায় এটা আমাদের একটা ধরেন যে গণ অর্জন। সুতরাং এই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলছি, যেমন আমরা আগেও বলেছি যে জুলাইকে ধরেন যে ওই যে গ্রুপটা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা ব্যবহার করেছে, আমরা পরিষ্কার তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। তারা ওই সময় ধরেন যে কিন্তু লাভবান হয়েছে, কিন্তু তারা জুলাই গাড়ি বাড়ি আসলে মানে- জি জুলাই যারা ক্ষতিগ্রস্ত হলো, যে পরিবারগুলো নিজেদের সন্তান হারালো, স্বজন হারালো, বা যেই ছেলেটা আসলে নিজের হাত হারালো, চোখ হারালো, তাদের জন্য আসলে কথা বলছি কিনা। এখন তো জুলাইয়ের পক্ষে বিপক্ষে এবং জুলাই সর্বসাধারণ না, এই আলোচনাগুলোই বিপক্ষে কেউ নেই, বিপক্ষে কারা? শুধু এই আলোচনাগুলোই মানে না, হচ্ছে। এখানে আমি একবার ক্লিয়ার করে দিই, ধরেন জুলাই গণঅভ্যুত্থান কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই, সেটাই বলছি। এটা হয়েছে কি আমি পুরো তো প্রশ্নটা বাংলাদেশকে শেষ সামনে করি, রেখে। ফারুক হাসান দয়া করে জি। আমাকে প্রশ্নটা শেষ করতে দিবেন। আমি বলবার চেষ্টা করছি যে জুলাই যারা আসলেই ক্ষতিগ্রস্ত হলো, যারা ক্ষমতা চায় না, যারা সাধারণ মানুষ অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে, যারা আবার ফিরে গেল সেখানে, যারা ক্ষমতা নিয়ে আসলে যাদের যুদ্ধটা নয়, দেশ এবং দেশের পরিস্থিতি নিয়ে যারা চিন্তা করছে, স্বতঃস্ফূর্ত। তাদের মধ্য থেকে যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদেরকে নিয়ে কথা বলা আদৌ হচ্ছে কিনা? কথা বলা হচ্ছে, একবারে হয় না এটা বলবো না, বাট যে স্কেলে হওয়া দরকার ছিল সেই স্কেলে হয় না বা হচ্ছে না। মাত্র এটা 2 বছর পেরোলো, তার মানে আমি কি এটাই বলছি, মানে আমরা হচ্ছে কি না, এটা- আমি এটা একবারেই বলবো না। আবার ধরেন অনেকে বলার চেষ্টা করছে জুলাইয়ের কোনো অর্জন নাই ইত্যাদি ইত্যাদি, এটাও সঠিক নয়। জুলাইয়ের অনেক অর্জন, অনেক। জি হ্যাঁ, আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী যে স্টেজ বা পরবর্তী যে স্টেপ, এটা তো একটা চলমান প্রক্রিয়া। এটা চাইলেই আপনি ধরেন যে 6 মাস, 1 বছর বা 2 বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের পুরো আপনি কি speed তাহলে বাস্তবায়ন মনে করেন না যে যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা স্বজন হারিয়েছে, যা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের হয়ে আরো বেশি কথা বলা প্রয়োজন, এটা তাদের তো of খোঁজ course। নেওয়া এখন প্রয়োজন? আমি যদি আপনাকে বলি ধরেন আপনার সন্তান বা আপনার ভাই বন্ধু কেউ জীবন দিয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানে, আচ্ছা একটা জীবন কি কোনো কিছুর বিনিময়ে আমরা ফিরিয়ে দিতে পারি? কোনো কিছুর পুরো বিনিময়ে- পৃথিবী যদি তাকে দিয়ে দেওয়া হয় তারপর সম্ভব সেটা ফিরিয়ে দিতে নয়। পারবেন জি। না, সুযোগ নাই। এখন আমাদের জায়গা থেকে মানে রাষ্ট্রের জায়গা থেকে যতটুকু তাদের জন্য করা দরকার সেটা করতে হবে। যেমন ৭১-এ ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, এই যে ৩০ লক্ষ শহীদ হলো, এই ৩০ লক্ষ শহীদ কি চাইলেও রাষ্ট্র পরবর্তীতে ফিরিয়ে দিতে পারবে? সুযোগ নাই। বাট ওই ৩০ লক্ষ শহীদকে প্রাপ্য যে মর্যাদা, যে সম্মান, এটা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এবং হ্যাঁ, তাদের রাষ্ট্র এটা পরিবারের দিচ্ছে কিনা, নিরাপত্তা, জি। দ্যাট ইজ দ্য মেজর মানে কনসার্ন আমাদের বা সেটা কোয়েশ্চেন। নিয়ে আসলে কতজন মানুষ এবং কথা বলছে সেই রাজনৈতিক দল প্রশ্নই বা রেখেছিলাম। অপরাপর যে সংগঠনগুলো, তারা আসলে এই মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের বীর শহীদদেরকে কতটুকু সম্মানের চোখে ওই মর্যাদার জায়গায় রাখছে, এটা কিন্তু প্রশ্নের বিষয়। ঠিক একইভাবে আপনি বলতে পারেন যারা এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, জি। রাষ্ট্র আসলে তাদের জন্য কোনো কিছু করছে কিনা? করছে। প্রত্যেকটা শহীদ পরিবারের জন্য রাষ্ট্র এখন 25 না 30 হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছেন, তাদের পরিবারগুলোকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে, যারা আহত তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে, মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। তারপরেও হ্যাঁ, অনেক পরিবারের তারপরেও আমরা অভিযোগ বলছি এটা আমরা নগণ্য, দেখি। তারপরে আমরা বলছি নগণ্য, এটা আরো বাড়ানো উচিত। এখন সরকারকে পুরো দায় দিয়ে দিলে তো হবে না। আমরা যারা অপরাপর রাজনৈতিক দল সংগঠন আছে, আমাদেরও দায়িত্ব আছে। একদমই আমরা আসলে কতটুকু আলোচনা করছি, কতটুকু কথা বলছি, এটা তো একটা বড় সেই বিষয়। বিষয়টাও এই যে এই অবশ্যই, প্রশ্নগুলো যখন আসে তখনই কিন্তু আমরা বলি যে 2 বছর যাদের মূলত এটা সবচেয়ে অগ্রাধিকারে থাকার দরকার ছিল, কতখানি আসলে তারা কতটুকু অগ্রাধিকার অগ্রাধিকারে দিয়েছে? রেখেছিল, তারা রাখে নাই। জি, ওই যে ধন্যবাদ। বললাম যে ধন্যবাদ আমরা আপনাকে। জনগণের প্রতিনিধি হয়ে সরকারে অন্তর্ভুক্ত হলাম, জি। সরকারের অন্তর্ভুক্ত হয়ে আমরা জনগণের কথা বেমালুম ভুলে গেলাম। জি। আমরা গাড়ি বাড়ি, এসি বাড়ি, বাংলো সবকিছু পেয়ে নিয়ে ব্যস্ত আমরা হয়ে কিন্তু ওই পড়লাম। জনগণের কথা আর বলি না। তাহলে তো জনগণের ওই আসবো, আবারও আকাঙ্ক্ষাটা আসবো। বাস্তবায়ন হবে না। জি ধন্যবাদ। আবারও একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, শেষ বিরতি নিয়ে ফিরছি একটু পর।